বলল, একটা কথা বলি দাদাবাবু, বাদুরকে রাত বিরেতে কখনো বাদুর বলবেন না, বলবেন রাত পাখি। অবাক হয়ে বললুম, কেন বলো তো গুণধর? গুণধর হাসল, এ তো সোজা দাদাবাবু, কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বললে রেগে যায়। সাপকে কি কেউ সাপ বলে? বলে পোকা। বাঘকে বলে বড় মিয়া। ভূত প্রেতের নাম ধরেও কি কেউ ডাকে নাকি? বলে ওনারা। বাদুর বড় অমঙ্গুলে জীব দাদাবাবু, কখনো রাত বিরেতে ওনা মুখে আনবেন না। আহা, বাদুর অমঙ্গুলে কেন? দেখুন, প্রথম কথা হলো বাদুরের সৃষ্টি ছাড়া ব্যাপার। সবাই পা নিচে আর মাথা উপরে করে দাঁড়ায়। বাদুর দাঁড়ানো তো দূরের কথা, পা ওপরে মাথা নিচে করে উল্টো হয়ে চলে। দ্বিতীয় কথা হলো বাদুর উড়তে পারে, কিন্তু দেখুন, যারা ওড়ে তারা কিন্তু ডিম থেকে জন্মায়, অথচ বাদুর ডিম থেকে জন্মায় না। তার চেয়ে বড় কথা, বাদুর মায়ের স্তন থেকে দুধ খেয়ে বড় হয়। এসব কি সৃষ্টি ছাড়া কাণ্ড নয় দাদাবাবু? কথা হচ্ছিল বাদুর নিয়ে, কারণ কিছুদিন থেকে দেখছি খেলার মাঠের ধারে পুরনো শিব মন্দিরের দেওয়াল ফাটিয়ে ফাটিয়ে যে গাছটা উঠেছে তার ডালে একটা বাদুর ঝোলে। ছেলেরা সন্ধ্যার মুখে খেলা শেষ করে চলে গেলে মাঠটা যখন নিরিবিলি হয়ে ওঠে, তখন বাদুরটা অদ্ভুত চিৎকার করে আমার দিকে ছুটে আসে এবং আমি সরে বসার আগেই চাঁটি মেরে উড়ে চলে যায়। কদিন এই জ্বালাতন সহ্য করার পর আমাদের বাড়ির কাজের লোক গুণধরকে ব্যাপারটা বললাম। বাদুরটা তাড়াতেই হবে, এজন্য ওর সাহায্য দরকার। কিন্তু গুণধর ওই সব কথা বলে আমাকে ভড়কে দিল। শেষে বলল, সন্ধেবেলা একা বা দোকা নাই বা গেলেন ওখানে, রাত পাখিটা যখন আপনাকে পছন্দ করছে না, তখন না যাওয়াই ভালো। আমার জেদ চড়ে গেল মাথায়। দিনের বেলা বাদুর চোখে দেখতে পায় না। সকালবেলা একটা ছোট্ট লাঠি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়িটা এই মফস্বল শহরের শেষ দিকটায়। খেলার মাঠ পেরিয়ে ভাঙা শিব মন্দিরের কাছে গিয়ে দেখি হতচারা বাদুরটা ঝুলছে। লাঠিটা জোরে ছুঁড়ে মারলাম তার দিকে। অমনি বিকট চিৎকার করে নিচে পড়ে গেল। তখন মায়া হলো বড্ড। সামান্য একটা কারণে বেচারিকে মেরে ফেললুম। বাদুরটা মরেনি, কিন্তু ঘাসের উপর চিত হয়ে চুপচাপ পড়ে রয়েছে। চকচকে লাল চোখে তাকিয়ে আছে, দাঁত বের করা বেজির মতো মুখ। দেখে একটু ভড়কে গেলুম। বাদুরটাকে বড় ভয়ঙ্কর দেখাচ্ছিল। ঠোঁটের একপাশে খানিকটা রক্তও জল করছিল। মুখে একটু জল দেব ভাবলুম, কিন্তু এমন হিংস্র বিটকেল মুখের দিকে তাকাতে দিনে দুপুরেই গা ছমছম করছে যে। হঠাৎ সেই সময় মন্দিরের পাশ থেকে জটা জুটোধারী এক সাধু বেরিয়ে এলেন। তারপর ব্যাপারটা দেখেই গর্জন করে বললেন, আরে আরে দুরাচার পাপিষ্ঠ, তুই আমার বাহনকে বধ করেছিস, অভিশাপ লাগবে তোর, তুই উচ্চন্নে যাবি। আমি বেগতিক দেখে হন্তদন্ত হয়ে পালিয়ে এলুম মাঠ পেরিয়ে। আর পিছু ফিরে দেখার সাহস ছিল না। সেদিন বিকেলে অফিস থেকে ফিরে খেলার মাঠে আর গেলুম না। ওটা ছিল আমার প্রিয় বেড়ানোর জায়গা। কি জানি যদি ওই রাগী সাধুর পাল্লায় পড়ি। অভিশাপের ভয় না হোক, খামক একটা ঝগড়াঝাঁটি বেঁধে যেতেও তো পারে। প্রথম দর্শনে ভড়কেছিলুম বটে, দ্বিতীয়বার আর ভড়কাবো না। অনেক রাতে কি একটা শব্দে ঘুম ভেঙে গেল। শরৎকালে বড্ড মশার উপদ্রব। মশারির ভেতর শুয়ে আছি। হঠাৎ মনে হলো মশারির ছাদে একজোড়া লাল জলজলে চোখ আমাকে দেখছে। তারপর মশারির ছাদটা নেমে এলো কিছুটা। খোলা জানালা দিয়ে চাঁদের আলো আসছিল। লাল জ্বলন্ত ভাঁটার মতো দুটো চোখ আমার মুখ থেকে মাত্র 1.5 ফুট উপরে। ঝটপট বেড সুইচ টিপে দিতেই উজ্জ্বল আলোয় ভরে গেল ঘর। তারপর ঘরের ভিতর তুমুল ঝটপট শব্দ। সঙ্গে সঙ্গে বুঝলাম ওটা সেই বাদুড়ই বটে। আতঙ্কে শরীর হিম হয়ে গেল। ভয় জড়ানো গলায় ডাকলাম, গুণধর, গুণধর, গুণধর। গুণধরের সাড়া পেয়ে সাহস হলো।
মশারি থেকে মাথা বের করে দেখি কোণার দিকে বাদুরটা চিত হয়ে রয়েছে। মশারি থেকে বেরিয়ে সাবধানে তার পাশ কাটিয়ে দরজা খুলে দিলুম। গুণধর বলল, কি হলো দাদাবাবু, ও স্বপ্ন দেখছিলেন বুঝি? না না, সেই বাদুর, ওই দেখো এইবার আমার ঘরে ঢুকে এসেছে। গুণধর জিভ কেটে বলল, চুপ চুপ, রাত পাখি বলুন, রাত পাখি। সে উঁকি দিয়ে বাদুরটাকে দেখে দুপা পিছিয়ে গেল। তারপর আমাকে হাত ধরে টেনে বের করলো ঘর থেকে। শেষে দরজা আটকে দিল। এটা বাইরের ঘর। আমাদের কথাবার্তা শুনে বাড়ির লোকদের ঘুম ভেঙে গিয়েছিল। বরদা, মেজেদা, সেজেদা এবং বৌদিরা সদ্য ঘুম ভাঙা মুখে ব্যস্ত হয়ে পড়লেন। তারপর ঘরে বাদুর ঢুকেছে শুনে সবাই হাসতে লাগলেন। বরদা পরামর্শ দিলেন, চুপচাপ শুয়ে পড়গে যা। তারপর সবাই চলে গেলেন। চলে তো গেলেন, আমরা এখন কি করি? গুণধর কাঁপা গলায় বলল, আপনার ওপর ওর কেন যে নজর পড়লো জানি না বাবা, এটা মোটেই ভালো ঠেকছে না। বললাম, এক কাজ করা যাক, একটা লাঠি আনো। উজ্জ্বল আলোয় ওর চোখ ধাঁধিয়ে গেছে, নড়াচড়া করতে পারছে না। তুলে জানালা গলিয়ে ফেলে দেবো। গুণধর নিমরাজি হলো, কিন্তু সাবধান দাদাবাবু বলে সে একটা লাঠি এনে দিল। দরজা খুলে কিন্তু বাদুটার আর কোনো পাত্তা পেলাম না। ঘর তন্ন তন্ন করে খুঁজলুম টর্চ জেলে। সোফা, টেবিল, আলমারির তলা এবং পেছন দিক, ফ্যান, কোথাও নেই। গুণধর কিছুতেই ঘরে ঢুকলো না। ওর ওপর রাগ করে দরজা বন্ধ করে শুয়ে পড়লুম। বেড সুইচ টিপে আলো নেভালুম বটে, কেমন একটা অস্বস্তি জেগে উঠেছিল। ঘুম এলো না। বারবার মশারির ছাদে চোখ পড়ছিল। পাশে লাঠিটা রেখেছি। চলন্ত চোখ দুটো দেখলেই লাঠির গুঁতো মারব, যা থাকে বড়াতে। চুপচাপ শুয়ে আছি। কতক্ষণ পরে জানলার দিক থেকে চাপা শব্দ হলো। মশারি থেকে নিঃশব্দে মুখ বের করে সেই জানলার দিকে টর্চের আলো জ্বেলে দিলুম। আঁতকে দেখলুম জানলার রডের ফাঁকে মুখ রেখে দাঁড়িয়ে আছেন সেই জটা জুটোধারী সাধু বাবা। তার জটা আঁকড়ে কানের পাশে ঝুলছে সেই বিভৎস বাদুর। সাধু বাবা হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছেন। 1 সেকেন্ড মাত্র, তারপর টর্চ নিভে গেল। বোতামে আমার আঙুল অবশ হয়ে গিয়েছিল আসলে। ফের যখন বোতাম টিপলুম, দেখি সাধু বাবা নেই, জানলা ফাঁকা। ছটপট বেরিয়ে জানলাটা বন্ধ করে দিলুম। বাকি জানলাগুলো তো তবু বন্ধ ছিল। বাকি রাত আর ঘুম হলো না। এমন আতঙ্কের রাত কখনো আসেনি। সকালে গুণধরকে চুপি চুপি সাধু বাবার কথাটা বলতেই হলো। গুণধর আরও ভরকে গিয়ে বারবার মাথা নেড়ে বলল, ভালো নয়, মোটে ভালো ঠেকছে না। কাজটা ভালো করেননি দাদাবাবু, বরং শিবের থানে গিয়ে ওনার কাছে ক্ষমা ভিক্ষে করে নিন। সেদিন দুপুরে আমার জ্বর এলো কম্প দিয়ে। অফিস থেকে রিক্সা করে বাড়ি ফিরে চলে এলুম। ঋতু পরিবর্তনের ফলে জ্বর জ্বালা হতেই পারে, কিন্তু গুণধর সব ব্যাপার বাড়ির সবাইকে শুনিয়ে দিল। সে এবার আতঙ্কে হতবুদ্ধি হয়ে পড়েছিল। জ্বরের ঘোরে বারবার সেই কালো রঙের লাল চোখো বাদুরটাকে দেখে গোঁ গোঁ করছিলুম। মা তো কান্নাকাটি চূড়ান্ত করলেন। বাড়িতে সবার মুখে আতঙ্কের ছাপ। 2 দিন 2 রাত্রি ধরে জ্বরটা থাকলো, কিন্তু আমার অবস্থা শোচনীয়। যখনই চোখ বুঝি, বিভৎস বাদুর। কখনো সে সাধু বাবাকে দেখতে পাই। স্বপ্নেও সাধু বাবার জটায় বাদুরটাকে ঝুলিয়ে আমায় অভিশাপ দেন। ঘুম ভেঙে দেখি গলা শুকিয়ে গেছে। মা শিয়রে জেগে থাকেন, জল খাইয়ে দেন। জ্বর ছাড়া দিন শুনলাম মা এবং বৌদিরা গিয়ে শিব মন্দিরে সাধু বাবাকে খুঁজেছেন, তার দেখা পাননি। অগত্যা মন্দিরে পুজো দিয়ে চলে এসেছেন। মন্দিরের ফাটলের গাছে ওরা বাদুরটাকে দেখতে পাননি শুনে আশ্বস্ত হলাম। মা ভৎসনা করে বললেন, ছি, এমন বয়সে ছেলে মানুষই আর গেল না খোকা। পাখি পাকালি মারতে আছে, সেই ছেলেবেলার মতো দুষ্টুমি এখনো ছাড়তে পারলি না। আরও 3টে দিন অসুস্থ হয়েই কাটল, কিন্তু এই কদিনে বাদুরটা বা সাধু বাবার ভুতুরে উৎপাত আর ঘটল না।
গায়ে জোর এলে একদিন বিকেলে অনেক দিন পর খেলার মাঠে গিয়ে বসলুম। একসময় মাঠ নির্জন হয়ে এলো। সন্ধ্যায় ধূসর রং ঢেকে গেল চারিদিকে। একটু দূরে শহরের রাস্তার আলো জ্বলে উঠল। বাদুরটা যদি উড়ে এসে আমাকে চাঁটি মারে, আজ প্রতিবাদ করব না। বাদুরের চাঁটি খেয়ে মারা পড়ে বলে তো শুনিনি কখনো। মারে তো মারুক না কয়েকটা চাঁটি। মশার উপদ্রব শুরু হলো এতক্ষণে। শিশিরও জমেছে। ফের জ্বর জ্বালা বাঁধানোর ভয়ে একসময় উঠে পড়তে হলো। আর সেই সময় মন্দিরের দিকে একটা চিৎকার শোনা গেল। সঙ্গে টর্চ ছিল। তক্ষুনি বোতাম টিপলুম। তারপর একটা ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল। সেই সাধু বাবার গলা কামড়ে ধরে ঝুলছে বিভৎস বাদুরটা, আর সাধু বাবা তাকে ছাড়ানোর চেষ্টা করছেন। মুখে অদ্ভুত একটা আর্তনাদ বেরিয়ে আসছে। আমার দৌড়ে যেতে যেতে সাধু বাবা সশব্দ পড়ে স্থির হয়ে গেলেন। বাদুরটা ডানা ছটফট করে উড়ে অন্ধকার আকাশে মিলিয়ে গেল। আমার ডাকাডাকিতে খেলার মাঠের ওপাশের বস্তি থেকে লোকেরা আলো আর লাঠিসোঁটা নিয়ে দৌড়ে এলো। কিন্তু আশ্চর্য, লোকগুলোকে দ্রুত ঘটনা বলার পর ঘুরে দেখি সাধু বাবা নেই। চারপাশে খোঁজাখুঁজি করেও তাকে দেখা গেল না। তখন লোকগুলো হাসাহাসি করতে থাকলো। একজন বলল, ওরে দাদাবাবু একলা বেড়াতে এসে ভয় পেয়েছেন। ওরা চলে গেলে আমি ব্যাপারটা ভাবতে ভাবতে বাড়ির দিকে চললাম। আগাগোড়া সবটাই আমার চোখের ভুল। বাদুর ঘটিত ঘটনার এই উপসংহারটুকু আমি গুণধর বা বাড়ির কাউকে আর বললাম না। তবে এতকাল পরে মনে হয় আসলে ব্যাপারটা আগাগোড়াই ভৌতিক। দৈবাত কিভাবে ভূতেদের জীবনে ঢুকে পড়েছিল এবং তার ফলে কিছুটা ভুগতেও হয়েছিল। ভূতেরা সত্যিই অদ্ভুত। কথা ছিল বিকেল বিকেল পৌঁছবো, কিন্তু শান্তিনিকেতন থেকে বাস ধরতে ধরতেই সন্ধে পার হয়ে যায়। কীর্ণাহারে যখন পৌঁছলাম তখন শীতের জমাটি রাত, সঙ্গে বাড়তি দুর্ভোগ লোডশেডিং। পৌষ সংক্রান্তির হিমেল হাওয়ায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে নিশ্চিত হলাম বাস স্ট্যান্ডে বিকেলে যার দাঁড়িয়ে থাকার কথা সে নিশ্চয়ই আমার আশা ত্যাগ করে অনেক আগেই বাড়ি ফিরে গেছে। লাইটার জেলে প্রথমে একটা সিগারেট ধরালাম। তারপর পকেটের চিরকুটটা বের করে ঠিকানাটা পড়ছি, এমন সময় একটা রিকশো প্রায় গায়ে পড়ে এসে জিজ্ঞেস করলো, কোথায় যাবেন? বিমলেন্দু মালাকারের বাড়ি। চেনো? কলকাতায় চাকরি করে, ওর বাবা হোমিওপ্যাথ ডাক্তার। ও, ডাক্তারবাবুর বাড়ি এই কাছেই, উঠে আসুন। আমি আর বাক্য ব্যয় না করে রিকশায় উঠে পড়লাম। মনে মনে ভাবলাম, ঈশ্বরের করুণা বোধহয় একেই বলে। হাতের সিগারেটটা তখনও শেষ হয়নি। হঠাৎ রিকশা থামিয়ে ছোকরা রিকশাওয়ালা বলল, এটাই ডাক্তারবাবুর বাড়ি। অন্ধকারে বাড়ির আদলটা তেমন মালুম করতে পারলুম না। তবে মেঘ আর কুয়াশায় জড়ানো হালকা জোছনায় রিকশায় বসেই সামনে একটা কাঠের গেট নজরে এলো। রিকশা থেকে নেমে চালককে কৃতজ্ঞতা সুরে বললাম, একদিকে ঠান্ডার রাত, তাই নতুন জায়গা। তুমি আমাকে পৌঁছে দিয়ে খুব উপকার করলে ভাই। কত ভাড়া এখানে? ছি, ভাড়ার কথা বলবেন না। আমি ডাক্তারবাবুর বাড়ি কাউকে নিয়ে এলে ভাড়া নিই না। লজ্জা সুরে রিকশা চালকের বিনীত উত্তর। সে কি, কেন? ডাক্তারবাবু আমার খুব উপকার করেছেন এক সময়। সে তো ডাক্তারবাবু তোমার জন্য করেছেন, তাই বলে আমার ভাড়া নেবে না কেন? চালক ছোকরার সাফ জবাব, আপনি ডাক্তারবাবুর বাড়ির অতিথি বলে। যান, এগিয়ে যান। অন্য সময় হলে হয়তো জোরাজুরি করতাম, কিন্তু ঠান্ডায় আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। রিকশাওয়ালাকে ছেড়ে দিয়ে কাঠের গেটের দিকে এগিয়ে যাই। যেতে যেতেই মনে খানিকটা আফসোস হলো, অন্ধকারে মুখটা তেমন না দেখি রিকশা চালকের নামটা অন্তত জেনে নিতে পারতাম। সংসারে সব মানুষই অকৃতজ্ঞ নয়। যাকগে, গেট খুলে অন্ধকারের গাছগাছালির মধ্যে আবছাভাবে দাঁড়িয়ে থাকা মূল বাড়িটার দিকে তাকাই। বোধহয় বাংলো প্যাটার্নের বাড়ি। একটা ঘরে হালকা আলো কমছে, সম্ভবত মোমবাতি জ্বলছে। দূর থেকে সেই ঘরটাকে লক্ষ্য করেই আমি এগিয়ে যাই। ঘর সংলগ্ন সিঁড়ির কাছে এসে দাঁড়াতেই
বুকটা ছ্যাঁত করে ওঠে। জানলা দিয়ে লক্ষ্য করি ঘরের পাশে একটা তক্তপোষ, তার উপর বড় একটা মোমবাতি জ্বলছে, আর আর তার পাশেই দন্ত বিকশিত একটা মাথার খুলি। আকারে প্রকারে সেটাও খুব ছোট নয়, বোধ হচ্ছে নিওলিথিক যুগের। ঘরের অন্যান্য জিনিসপত্র দেখে মনে হলো এটাই বিমলেন্দুদের ড্রয়িং রুম, বাংলায় যাকে আমরা বলি আর কি বৈঠকখানা। মনে আরও অনেক কিছু হতে লাগলো, যেমন আমি ঠিক বাড়িতে এসেছি তো, শীতের রাতে বাস স্ট্যান্ডে রিক্সাটা যেভাবে পেলাম, তারপর চালক ছোকরাটি যেভাবে আমায় পৌঁছে দিয়ে গেল, সে আদৌ জলজ্যান্ত মানুষ না, না ওই ভূতের গল্পে যেরকম হয় আর কি। ভাবতে ভাবতে শরীরটা একটু কেঁপে উঠল, অথচ সত্যিই আমি ভূতে বিশ্বাস করি না। ভাবনা আর উদ্বেগের মধ্যে দরজায় দাঁড়িয়ে বিমলেন্দুর নামটা যেভাবে উচ্চারণ করলাম, তার নিজের কানেই বিসদৃশ্য চিৎকারের মতো শোনালো। কে? পর্দা সরিয়ে ভেতর থেকে ড্রয়িং রুম তথা বৈঠকখানায় যার আবির্ভাব ঘটল, তিনি একজন যুবতী। বললাম, আমি বিমলেন্দুর বন্ধু। ও, আসুন আসুন, আমি ওর বোন বিবি। বিবি দরজা খুলে দিলে আমি জিজ্ঞেস করলাম, বিমলেন্দু কোথায়? ওকে ডাকুন। দাদা তো আজই কলকাতায় ফিরে গেল। সে কি, ওর সঙ্গে কথা হলো আমি এখানে আসব আজকে রাতটা থেকে? তাই তো বলেছিল আমাদের, আপনার জন্য বিকালে বাস স্ট্যান্ডেও গিয়েছিল। সন্ধ্যা নাগাদ ফিরে এসে বলল আপনি আর আসবেন না, কাল ওর কি একটা জরুরি কাজ আছে, তাই আজ রাতেই রওনা হয়ে গেল কলকাতায়। আশ্চর্য। হ্যাঁ, এখানে আলোর যাওয়া আসা দুটোই আশ্চর্যের। আলো এসে গেল বলে আমি কিন্তু আশ্চর্য হচ্ছি না, আমি আশ্চর্য হচ্ছি বিমলেন্দুর কাণ্ড দেখে। বলি আমি। বিবি বলে, আপনার কাণ্ডটাই বা কি এমন চমৎকার? বিকেল বিকেল আসবেন জানিয়ে এলেন রাত 10টায়। তবে দাদা যাই বলে যাক, আমার কেমন মনে হচ্ছিল আপনারা লেখক টেখক মানুষ তো, শেষ পর্যন্ত এলেও আসতে পারেন। তাই তো এই ঘরের একটা জানলা খোলা রেখে মোমবাতিটা জ্বালিয়ে রেখেছিলাম। আলো ফিরে এলেও মোমবাতিটা তখনও জ্বলছিল। আমি সেদিকে তাকাতে মোমবাতির পাশে নরখুলিটা ফের চোখে পড়ে। বিমলেন্দুর বোনকে অর্থাৎ বিবি নামের নারীকে একটু রসিকতা করে আমি বলি, আর ওইটি রেখেছেন কি আমাকে অভ্যর্থনা করার জন্য? কোনটা বলুন তো? বিবি পাশ ফিরে বলে, ও ওই হিউম্যান স্কালটা, ওটা ওখানেই থাকে। দাদা একবার তারাপীঠ বেড়াতে গেলে এক কাপালিক ওকে ওইটা উপহার দিয়েছিল। এই খুলিটা নিয়ে অনেক লোমহর্ষক গল্প আছে, কিন্তু সে কাল শোনাবো আপনাকে। আপাতত হাত মুখ ধুয়ে রাতের খাবার খেয়ে নিন। আসুন আসুন, ভেতরে আসুন। আগে কোনো আলাপ পরিচয় না থাকা সত্ত্বেও বিমলেন্দুর বোন বিবি যত সহজে আমাকে অ্যাকসেপ্ট করছে, আমি কিন্তু তত সহজ হতে পারছিলাম না। তাই বাড়িতে আর কোনো মানুষের সারা শব্দ পাচ্ছি না। শুনেছিলাম তো বিমলেন্দুর মা বাবা এখানেই থাকেন। আমার অস্বস্তি টের পেয়েই কিনা বিবি তাড়া দিল, কি দাঁড়িয়ে রইলেন কেন? আসুন, ভেতরে আসুন। না দেখুন, আমি বোধহয় এভাবে এসে আপনাদের খুব অসুবিধায় ফেলে দিলাম। দিলে কি করবেন এখন? ফিরে যাবেন? সেটা অবশ্যই চিন্তার বিষয়, তবু কিছু মনে করবেন না, অকপটে বলছি। বিমলেন্দুর কাণ্ডে যেমন আশ্চর্য হচ্ছি, আপনার ব্যবহারও আমাকে অবাক করছে। চেনা নেই জানা নেই, এত রাতে আমার মতো একজনকে শুধু দাদার বন্ধু বলে। বিবি স্মিত হেসে জবাব দেয়, দাদার বন্ধু বলেই তো। বিবি, আপনি নিশ্চিত আমি আপনার দাদার বন্ধু? আমি জানতে চাই। নিশ্চিত? কিন্তু আমি কি করে নিশ্চিত হই বলুন তো আপনিই বিমলেন্দুর বোন? যদি না হই, সেক্ষেত্রে আমার আতিথেয়তা কি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হবে না? বিবির হেঁয়ালি ও দ্বিধাজড়িত প্রশ্নের উত্তরে আমি বলি, না না, ঠিক তা নয়। তবে কি? আসলে কি জানেন, আমি আমার মনের গুমর আলগা করে বিবিকে বলি, এই রাতের অন্ধকারে কীর্ণাহারে পা দেবার পর থেকে
সমস্ত ব্যাপারগুলো আমার কাছে কেমন, কি বলবো, মানে ঠিক ছমছমে গল্পের মতো লাগছে। কীরকম? বিবি জানতে চায়। আমি ওকে একে একে আমার কীর্ণাহারে এসে পৌঁছনো, লোডশেডিং, ঠিকানা বের করার সঙ্গে সঙ্গে অন্ধকারের বুক চিরে রিক্সা চালকের গায়ে এসে পড়া এবং বিনে ভাড়ায় এই বাড়িতে পৌঁছে দেয়া, এদিকে বিমলেন্দুর বাড়ি এসেও বিমলেন্দুকে না পাওয়া, এই ঘরের মোমবাতির আলো, আলোর পাশে নরকুলি, সর্বোপরি আলাপ পরিচয় না থাকা সত্ত্বেও বিবির দ্বিধাহীন অভ্যর্থনা। ভূতে বিশ্বাস না করলেও এ সবই যে আমার চেতনার অন্তরালে খানিকটা ভৌতিক বলে মনে হচ্ছে। আমি সে কথা বিবির কাছে কবুল করি। বিবি ধৈর্য ধরে আমার কাছে সব শুনে এবার কিঞ্চিত গম্ভীর হয়, বলে, আপনি কি তাহলে এ বাড়িটাকে ভূতের বাড়ি ভাবছেন? আর আমাকে? বিবি থেমে গেলে আমি ওর মুখের দিকে তাকাই। মনে মনে নিজেই নিজেকে যুক্তি দিয়ে বলি, না না, এমন সুন্দরী উচ্ছল যুবতী নারী আর যাই হোক ভূত হতে পারে না। পাল্টা কথা মনে পড়ে, বিশ্বাস করি বা না করি, শুনেছি ভূতেরাই মায়া জানে, ইচ্ছে করলে আশ্চর্য রূপও ধরতে পারে তারা। মনে মনে যখন এসব ভাবছি, বিবি ফের স্মিত হেসে বলে, বাইরে যতই স্মার্ট থাকার চেষ্টা করুন, আসলে আপনি ভয়ে আক্রান্ত হয়ে আছেন। হয়তো। স্বীকার করে আমি জানতে চাই, বিবি, আপনার মা বাবা কোথায়? ওরা ভীষণ পাংচুয়াল, রাত 8টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়েন। আমিও এতক্ষণে শুয়ে পড়তাম, তবু ওই যে বললাম না, মন বলছিল আপনি এলেও আসতে পারেন, কিন্তু ভারী সমস্যায় ফেললেন তো সত্যি আপনি আমায়। এখন আমি কি করে আপনার কাছে প্রমাণ করি যে আমি আপনার বন্ধুর বোন? দাঁড়ান তাহলে, আমি নয়, মা বাবাকেই ডেকে তুলি। না না, তার প্রয়োজন নেই। আমি বিবিকে বাধা দিয়ে বলি, আপনার বা বিমলেন্দুর মা বাবাকে আমি আগে কখনো দেখিনি। পাকে প্রকারে আমি যদি সত্যিই কোনো রহস্যের মধ্যে পড়ে থাকি, তাহলে আপনি যাদের ডেকে দেবেন তারাও যে বিমলেন্দুর মা বাবা তা আমি বুঝবো কেমন করে? তাই তো, ভূতের বাড়িতে তারাও তো ভূত হয়ে থাকতে পারেন, তাই না? আমি খুব ধীরে ঘাড় নাড়ি, আর সঙ্গে সঙ্গে উপলব্ধি করি এই শীতের রাতের সমস্ত হিম যেন আমার শিরদাঁড়া দিয়ে ক্রমশ আমার মস্তিষ্কে দিয়ে জমা হচ্ছে। চেতনার মধ্যেকার সাহস, দৃঢ়তা সব খান খান হয়ে ভেঙে যাচ্ছে আমার। বিবিকে এখন আর রক্ত মাংসের সজীব কোনো নারী বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে আধিভৌতিক মায়াবী কোনো প্রতিবিম্ব। ঠিক সে সময় ঘরের ভেতর শান্ত মৃদু আশ্চর্য এক সুরমূর্ছনা শুনতে পাই আমি। কাছে দাঁড়িয়ে থাকা বিবি যেন অনেক দূর থেকে আমাকে জিজ্ঞেস করে, শুনতে পাচ্ছেন? আমি ভয় ভয় মুখ তুলে বিবির দিকে তাকাই। শুনতে পাচ্ছেন একটা সুরমূর্ছনা? আমি ইতিবাচক ঘাড় নাড়ি, মুখে কোনো শব্দ করতে পারি না। কাছের বিবি ফের দূর থেকে বলে, জাগছেন, তিনি জাগছেন। মুখ তুলে আমি জানতে চাই, কে? বিবি তার একটি হাত তুলে অঙ্গুলি নির্দেশ করে বলে, ওই নরকুলি। আপনি ওর কাছ থেকেই জেনে নিন আমি আপনার বন্ধু বিমলেন্দুর বোন কিনা। আমি কোনো মতে আমার মুখ ঘুরিয়ে একবার তক্তপোষের ওপর রাখা নলখুড়িটার দিকে তাকাই। কি ভয়াবহ দৃশ্য! খুঁড়িটার দু চোখের কোটরে দুটি আগুনের গোলক। ঘরের শান্ত মৃদু সুরমূর্ছনা ততক্ষণে উঁচু পর্দায়, আর তার মধ্যে আমি কোন অতলে তলিয়ে যেতে যেতে শুনতে পাচ্ছি, তোমার সামনে দাঁড়িয়ে থাকা যুবতী আর কেউ নয়, তোমার বন্ধু বিমলেন্দুর বোন বিবি। তোমার সামনে। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম জানি না। জ্ঞান ফিরতে চোখ মেলে দেখি আমার পাশেই বিমলেন্দু, ওর বোন বিবি, ওদের মা বাবা। বিমলেন্দুর মা বিমলেন্দু আর বিবিকে ধমক দিয়ে বলছেন, ওকে এতটা জব্দ করা কিন্তু তোদের উচিত হয়নি। বিমলেন্দু উত্তরে বলছে, ও যে বিকেল বিকেল আসবো বলে আমাকে বাস স্ট্যান্ডে সন্ধ্যা পর্যন্ত দাঁড় করিয়ে রেখেছিল, তার বেলা। অতঃপর জানতে পারি বিমলেন্দু কলকাতায় আদৌ ফিরে যায়নি। রিক্সাওয়ালা ছোকরাটি ছিল ওরই ঠিক করা। বিবির অভ্যর্থনা, নরকুলির চোখে আলো, ক্যাসেট বাজিয়ে ঘরে সুরমূর্ছনার ধ্বনি এবং ভৌতিক কণ্ঠস্বর প্রচার সবই ছিল ওর মস্তিষ্ক প্রসূত।
বিখ্যাত স্পিরিচুয়ালিস্ট অনন্তবাবুর বাড়িতে বসে এক সন্ধ্যায় আলাপ করছিলুম। কথা হচ্ছিল প্রেততত্ত্ব নিয়ে। আমি ডাক্তার, কিঞ্চিৎ পসারও যে আছে, নিজের মুখে এ কথা বললে গর্ব করা হবে না। আত্মা বলে কোনো কিছুর অস্তিত্ব আছে আজ পর্যন্ত হাতে নাতে এমন প্রমাণ পাইনি। জন্ম, মৃত্যু ও দেহগত সমস্ত রহস্য আমার নখদর্পণে, এমন অভিমান আমার আছে। কিন্তু অনন্তবাবু আমার সেই অভিমানে আঘাত দিতে চান। তিনি বলেন, জন্ম ও মৃত্যু কথা মাত্র, দেহটা সাময়িক খোলস ছাড়া আর কিছু না। জন্মের আগেও এবং মৃত্যুর পরেও আত্মা বেঁচে থাকে ইত্যাদি। খুব জোরে তর্ক চালিয়েছি। আমিও বুঝবো না, অনন্তবাবুও না বুঝিয়ে ছাড়বেন না। তর্কটা যখন রীতিমতো জমে উঠেছে, হঠাৎ রাস্তায় উঠল বিষম গোলমাল। সচমকে মুখ ফিরিয়ে জানলা দিয়ে বাইরে চেয়ে দেখি, পথের ওপাশের ফুটপাতের ওপরে সুরেনবাবুর বাড়ির সামনে মস্ত ভিড়ের সৃষ্টি হয়েছে। আমার ঘর থেকে বেরিয়ে পড়ে দ্রুত পদে ঘটনাস্থলে গিয়ে হাজির হলুম। ফুটপাতের ওপরে হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন সুরেনবাবু নিজেই। তিনি কেবল আমাদের প্রতিবেশী নন, আমাদের দুজনেরই বিশেষ বন্ধু। ভিড়ের মধ্যে একজন লোক জিজ্ঞাসার উত্তরে বললে, উনি বারান্দার ওপর থেকে পড়ে গিয়েছেন। আমরা ধরাধরি করে সুরেনবাবুকে নিয়ে তার বাড়ির ভেতরে ঢুকলুম। তারপর বৈঠকখানার তক্তপোষের ওপরে শুইয়ে রেখে তাকে পরীক্ষা করতে লাগলুম। পরীক্ষার পর বুঝলুম গতিক সুবিধার নয়। সুরেনবাবুর দেহের ওপরটায় গুরুতর আঘাতের চিহ্ন নেই বটে, কিন্তু তার দেহের ভিতরের অবস্থা যে ভয়াবহ, এই অনুমান করতে পারলুম। অনন্তবাবুকে বললুম, এর মৃত্যুর কিন্তু আর বেশি দেরি নেই। অনন্তবাবু বললেন, কি সর্বনাশ! তাহলে উপায়? সুরেনের স্ত্রী, ছেলে, মেয়ে সবাই যে হরিদ্বারে তীর্থ করতে গিয়েছে, বাড়িতে আর দ্বিতীয় ব্যক্তি নেই। এখন আমরা কি করব? বললুম, আমার পরীক্ষা ভুল হতে পারে, দাঁড়ান ডাক্তার পি ঘোষকে ডাকি। ডাক্তার পি ঘোষ হচ্ছেন কলকাতার শ্রেষ্ঠ ডাক্তারদের অন্যতম। ফোনে খবর পেয়ে এসে হাজির হলেন। সুরেনবাবুকে পরীক্ষা করে বললেন, কোনো আশা নেই, মিনিট কয়েকের মধ্যেই ইনি মারা যাবেন। আমি বললুম, অনন্তবাবু, যদি আপনার ঠিকানা জানা থাকে তবে সুরেনবাবুর স্ত্রীকে এখনই তারে খবর দিন। ঠিকানাও জানি, তারও না হয় করে দিচ্ছি, কিন্তু আপনারা বলছেন সুরেনবাবু এখনই মারা যাবেন। হরিদ্বার এখান থেকে একদিনের পথ নয়, সুরেনের আর কোনো আত্মীয়ও নেই, সমস্ত ঝুঁকি আমাদেরই সামলাতে হবে। তো মৃতদেহ নিয়ে আমরা কি করব? মিস্টার ঘোষ, দেখুন, আপনাদের চিকিৎসা বিজ্ঞানে যদি একে কোনো রকমে আর দিন দিনেক বাঁচিয়ে রাখতে পারে। ডাক্তার ঘোষ মাথা নেড়ে বললেন, অসম্ভব। এতক্ষণে মৃত্যু ওর দেহের ভিতরে প্রবেশ করেছে, উনি মারা গেলেন বলে। অনন্তবাবু অত্যন্ত উত্তেজিতের মতো একবার ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত ঘুরে এলেন। তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, মৃত্যুর পরেও কি দেহের ভিতরে আত্মার সাড়া পাওয়া একেবারেই অসম্ভব? ডাক্তার ঘোষ সবিস্ময়ে বললেন, আপনি কি বলছেন? আমি হতভম্বের মতন অনন্তবাবু মুখের পানে তাকিয়ে রইলুম। আমার দিকে চেয়ে তিনি বললেন, আপনারা হিপনোটিজমের কথা জানেন তো? বাংলায় যাকে বলে সম্মোহন বিদ্যা বা যোগনিদ্রা। আমি বললুম, জানি, আর এও জানি যে হিপনোটিজমে আপনার দেশজোড়া খ্যাতি আছে, কিন্তু তার কথা এখন কেন? আমি এখনই সুরেনকে সম্মোহন বিদ্যায় অভিভূত করতে চাই। তাতে ফল কি হবে? সুরেনবাবু কি মৃত্যুর কবল থেকে রক্ষা পাবেন? মৃত্যুর কবল থেকে কোনো মানুষই কোনো মানুষকে রক্ষা করতে পারে না, তবে যোগনিদ্রার একটা আশ্চর্য মহিমা আছে, তার দ্বারা নিশ্চয়ই একটা ফল পাওয়া যাবে। সে যে কি তা আমি বলতে পারছি না, তবে না থাক, আর কথার সময় নেই। সুরেনের দিকে তাকিয়ে দেখুন, ওর শেষ মুহূর্ত উপস্থিত। সুরেনবাবুর মুখ তখন মৃত্যু যন্ত্রণায় ভীষণ হয়ে উঠেছে। তার দুই বিস্ফারিত চোখের তারা চারিদিকে ঘুরছিল। অনন্তবাবু তাড়াতাড়ি এগিয়ে এসে সামনের দিকে ঝুঁকে পড়ে সুরেনবাবুর দেহের উপরে বিশেষ কৌশলে হস্তচালনা করতে লাগলেন।
ডাক্তার ঘোষ গম্ভীরভাবে বসে রইলেন। তার মুখে চোখে দারুণ অবিশ্বাসের ভাব। আমি অবাক হয়ে অনন্তবাবুর কাণ্ড কারখানা দেখতে লাগলুম। কয়েক মুহূর্ত পরে তেমনই হস্তচালনা করতে করতেই অনন্তবাবু দৃঢ় স্বরে বারংবার ডাকতে লাগলেন, সুরেন, সুরেন, সুরেন। প্রথমটা সুরেনবাবুর কোনো রকম ভাবান্তর হলো না। তারপর ধীরে ধীরে তার চোখের তারা স্থির ও স্বাভাবিক হয়ে গেল। অনন্তবাবু বললেন, সুরেন, আমার চোখের দিকে তাকিয়ে দেখ। সুরেনবাবুর চোখ অনন্তবাবুর চোখের দিকে ফিরল। সঙ্গে সঙ্গে তার সারা দেহ একেবারে শিউরে উঠল। সুরেন। স্বাভাবিক কণ্ঠে জবাব হলো, কি তোমার কি কষ্ট হচ্ছে? না। তবে? জবাব নেই। আবার ৩-৪ বার ডাকাডাকির পর সুরেনবাবু চমকে উঠে বললেন, তুমি কি ঘুমুচ্ছ? হ্যাঁ, আর আমায় ডেকো না, আমায় ঘুমোতে ঘুমোতে মরতে দাও। তবে তুমি ঘুমো, কাল সকালে আবার আমি তোমাকে ডাকবো, তোমাকে সাড়া দিতেই হবে। সাড়া দেব, এখন আমি মরছি, আমাকে ঘুমোতে দাও। সুরেনবাবু 2 চোখ মুদে গেল। অনন্তবাবু আমাদের কাছে এসে বললেন, আপনাদের মত কি? ডাক্তার ঘোষ বললেন, আপনি কি ভাবছেন, কাল সকালে ওর সাড়া পাওয়া যাবে? হ্যাঁ। অসম্ভব, তাহলে আমাদের চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হয়ে যাবে। বেশ, কাল সকালে এসে দেখবেন। আসবো, যদিও জানি অসম্ভব সম্ভব হবে না, তবু আপনি আমার কৌতূহল জাগিয়ে তুললেন। কাল সকালে আমি আসছি। পরদিন সকালে বহুকাল পরে প্রেততত্ত্ব নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে করে গোঁড়ামির দ্বারা আচ্ছন্ন হয়ে অনন্তবাবু বিচার শক্তি হারিয়ে ফেলেছেন, এই কথা বলা বলি করতে করতে ডাক্তার ঘোষের সঙ্গে আমি সুরেনবাবুর বাড়িতে গিয়ে হাজির হলুম। দেখলুম বৈঠকখানার সমস্ত জানলা বন্ধ করে আধা অন্ধকার ঘরে সুরেনবাবুর দেহের পাশে অনন্তবাবু চুপ করে বসে আছেন। ডাক্তার ঘোষ সুরেনবাবুর দেহ পরীক্ষা করে বললেন, দেহ শীতল আর আড়ষ্ট, হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ, শ্বাস প্রশ্বাস নেই, কাল রাত্রেই এর মৃত্যু হয়েছে। অনন্তবাবু, এখনো কি আপনার সন্দেহ দূর হয়নি? অনন্তবাবু উত্তর দিলেন না। সুরেনবাবুর গায়ের রং রীতিমতো হলদেটে হয়ে গেছে। তার 2 চোখ মোদা, মুখ হাঁ করা। আমি বললুম, আর কেন অনন্তবাবু, এইবারে এর সৎকারের ব্যবস্থা করুন। হরিদ্বারে তার করে দিয়েছি, আগে সুরেনের স্ত্রী আর ছেলেমেয়েরা আসুক। সে কি, ততক্ষণে দেহের কি অবস্থা হবে বুঝতে পারছেন? দেহের কি অবস্থা হবে বুঝতে পারছি না, তবে সুরেনকে আর একবার ডেকে দেখা দরকার। ডাক্তার ঘোষ বললেন, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আর কাকে ডাকবেন? সুরেনকে। সুরেন, সুরেন। কোনো সাড়া নেই। ডাক্তার ঘোষ বললেন, কি আশ্চর্য, মরা মানুষ কখনো কথা কয়? সুরেন, সুরেন, আমি ডাকছি। সুরেন, সাড়া দাও। স্তম্ভিত নেত্রে দেখলুম সুরেনবাবুর ফাঁক করা ওষ্ঠাধরের ওপাশে জিভখানা যেন ছটপট করছে। সুরেন, সুরেন। সুরেনবাবুর চোয়ালো ওষ্ঠাধর একটুও নড়ল না, কিন্তু তার হাঁ করা মুখবিবর থেকে অদ্ভুত বিকৃত স্বরে এই কথাগুলো বেরুল, আবার কেন? আমার মৃত্যু হয়েছে, আমি এখন ঘুমোচ্ছি। সে কি স্বর! মনে হলো সুরেনবাবুর মুখ যেন কথা কইছে না, সে স্বর আসছে যেন বহু দূর থেকে, যেন গভীর কোনো গিরি গুহার অতল গহ্বরের ভিতর থেকে। একটা অজানা ভয় আমার গা কাঁপতে লাগলো। ডাক্তার ঘোষ যেন ধাক্কা খেয়ে পিছিয়ে গিয়ে দেওয়ালে পিঠ রেখে দাঁড়ালেন। তার চোখ মুখ উদ্ভ্রান্তের মতো। সুরেন,
তুমি কি এখনো ঘুমিয়ে আছো? না না, আমি ঘুমোচ্ছিলাম বটে, কিন্তু এখন আমার মৃত্যু হয়েছে। সুরেন, আবার তুমি ঘুমিয়ে পড়ো। ডাক্তার ঘোষ, এখন আপনার কোনো বক্তব্য আছে? ডাক্তার ঘোষ ক্ষীণ স্বরে বললেন, না। সুরেনবাবুর কণ্ঠস্বর কীরকম মনে হলো? ভয়ানক। মানুষের গলার ভিতর থেকে যে ওরকম বীভৎস আওয়াজ বেরোতে পারে, এটা ধারণারও অতীত। ও তো মানুষের কণ্ঠস্বর নয়, যেন একটা অমানসিক ধ্বনি মাত্র। কিন্তু ও ধ্বনি আসছে সুরেনের গলার ভিতর থেকে। সুরেনকে আর ব্যস্ত করব না, ও এখনই ঘুমিয়ে থাক। বোধহয় পরশু দিনই সুরেনের স্ত্রী এসে পড়বেন, তখন আর একবার আপনাকে ডাকবো। আসবেন তো? নিশ্চয়ই আসবো। এ এক অজানা নতুন বিজ্ঞানের রহস্য, না এসে থাকতে পারবো না। আজ অনন্তবাবুর আহ্বানে আবার সুরেনবাবুর বাড়িতে চলে এসেছি আমরা দুজনে। সন্তানদের নিয়ে সুরেনবাবুর স্ত্রী কলকাতায় এসে পৌঁছেছেন। তার নাম হৈমবতী। ক্রন্দনধ্বনি শুনতে শুনতে সুরেনবাবুর বৈঠকখানার ভিতরে গিয়ে ঢুকলুম। সুরেনবাবুর আড়ষ্ট দেহ ঘিরে বসে আছেন হৈমবতী, তার 2 ছেলে ও 1 মেয়ে। সকলেরই চোখে অশ্রু, কণ্ঠে আর্তনাদ। অনন্তবাবু বসে আছেন মৃতদেহের ডান পাশে। মুদিত চোখে তিনি মূর্তির মতন স্থির, যেন ধ্যানমগ্ন। সুরেনবাবুর দেহ যেমনভাবে দেখে গিয়েছিলুম তেমনিভাবেই আছে। হৈমবতী গতকাল এসেছেন। হিসাব করে দেখলুম সুরেনবাবুর মৃত্যুর পর 5 দিন কেটে গিয়েছে। একে গ্রীষ্মকাল, তাই এই বছর পড়েছে আবার অতিরিক্ত গরম। কিন্তু আশ্চর্য ব্যাপার, এই যে সুরেনবাবুর গায়ের রং হলদে এবং দেহ মৃত্যু শীতল ও কাঠ আড়ষ্ট হয়ে গেলেও তা একটুও পচেনি বা ফুলে ওঠেনি। অনন্তবাবু চোখ খুলে বললেন, এই যে আপনারা এসেছেন, হৈম বড়ই ব্যস্ত হয়ে উঠেছেন, তাহলে সুরেনকে আর একবার জাগাবার চেষ্টা করি। আমরা নীরবে ঘা নেড়ে সায় দিলুম, যদিও আমার বুকের ভিতরে জাগলো কাঁপন। মৃতদেহের উপরে খানিকক্ষণ হস্তচালনা করে অনন্তবাবু ডাকলেন, সুরেন, সুরেন, সুরেন। প্রায় 10-12 বার নাম ধরে ডাকার পর মৃতদেহের আড়ষ্ট হাঁ করা মুখের ভিতরে জিভখানা হয়ে উঠল আবার সেই রকম ভয়াবহ রূপে চঞ্চল। হৈমবতী স্বামীর বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে ক্রন্দন স্বরে বললে উঠলেন, ওগো, তাহলে তুমি সত্যিই বেঁচে আছো? ছেলেমেয়েরাও বাবা বাবা বলে চেঁচিয়ে কেঁদে উঠল। অনন্তবাবু বললেন, কথা কও সুরেন, কথা কও। আবার শোনা গেল সেই বর্ণাতীত ভয়ঙ্কর কণ্ঠস্বর, যা আসছে যেন বাড়ির বাইরে পৃথিবীর অতল পাহাড়ের ভিতর থেকে। আহ, আবার কেন ডাকাডাকি? বলেছি তো আমি বেঁচে নেই। হৈমবতী বললেন, ওগো, এই তো তুমি বেঁচে আছো, এই তো তুমি কথা কইছো। একবার চোখ মেলে তাকিয়ে দেখো, আমরা সবাই এসেছি। অনন্তবাবু বললেন, হৈম, স্থির হও, শান্ত হও। সুরেন এখন আমি ছাড়া আর কারুর কথার জবাব দেবে না। সুরেন, হৈম তোমাকে ডাকছে। ডেকে লাভ নেই, আমার মৃত্যু হয়েছে। তোমার যদি মৃত্যু হয়ে থাকে তবে কথা কইছো কেমন করে? আমি এখন আমার মৃতদেহের ভিতরে বন্দি হয়ে আছি। বন্দি? কেন? তুমি যেতে দিচ্ছ না বলে। অনন্তবাবু এতক্ষণ সমানে হস্তচালনা করছিলেন। এই ব্যাপারে তিনি যে তার সমস্ত ইচ্ছাশক্তিকে প্রবলভাবে নিযুক্ত করেছেন সেটা বোঝা যায় তার চেহারা দেখে। তার কপালের উপরে শিরাগুলো এবং কণ্ঠের উপরে মাংসপেশিগুলো দ্বিগুণ ফুলে এবং মুখের রং রাঙা টকটকে হয়ে উঠেছে। হঠাৎ তিনি হস্তচালনা বন্ধ করে খানিকক্ষণ নীরবে অত্যন্ত হাঁপাতে লাগলেন। তারপর ফিরে বললেন, হৈম, আর কেন?
তোমার জন্যই এই কদিন সুরেনকে যোগনিদ্রায় আচ্ছন্ন করে রেখেছি। এইবার ওর ঘুম ভাঙাই, ওর আত্মাকে মুক্তি দিই। তোমরা মৃতদেহের সৎকারের ব্যবস্থা করো। হৈমবতী এমন তীব্র স্বরে চেঁচিয়ে কেঁদে উঠলেন যে আমাদের কান যেন ফেটে গেল। তারপর তিনি মাটির উপর আছাড় করে বললেন, অনন্তবাবু, অনন্তবাবু, আমাকে দয়া করুন। উনি এই অবস্থাতে থাকলেও আমার সুখ। মনে করব আমি আর বিধবা নই। অনন্তবাবুর মুখে ফুটে উঠল একসঙ্গে ব্যথা, দয়া ও মমতার ভাব। অল্পক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, বেশ, তাই হোক। আরও কিছুদিন এইভাবেই থাক। তুমি নিজের মনকে দৃঢ় করো, শান্ত হও, সংযত হও। তারপর আমার যা করবার করব। মনে রেখো মা, আমি হচ্ছি তুচ্ছ মানুষ। মৃত্যু হচ্ছে ভগবানের ইচ্ছা। তাকে বাধা দেবার চেষ্টা করলে আমারও সর্বনাশ হবে, আমিও বাঁচব না। অনন্তবাবু উঠে দাঁড়ালেন। এতক্ষণ আমরা ছিলুম দুঃস্বপ্নে অভিভূতের মতো অসাড় হয়ে। অনন্তবাবু উঠে দাঁড়াতেই সার হলো আমাদের। ডাক্তার ঘোষ বললেন, আমি আর সহ্য করতে পারছি না, আমার প্রাণ মন হাঁপিয়ে উঠেছে। আমি বললুম, আমারও, এখন বাইরে বেরোতে পারলেই বাঁচি। অনন্তবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, আমারও তাই ইচ্ছা, চলুন আমরা বাইরে যাই। তারপর কেটে গেছে 2 মাস। সুরেনবাবুর দেহ এখনো পড়ে আছে বৈঠকখানার তক্তপোষে, তাতে এখনো পচন ধরেনি। ইতিমধ্যে অদ্ভুত খবর শুনে দলে দলে বাইরের লোক এবং খবরের কাগজের সংবাদদাতারা সুরেনবাবুর বাড়িতে আনাগোনা শুরু করে দিয়েছিল। অনন্তবাবু খাপ্পা হয়ে উঠেছিলেন। বাইরের লোকেরা আর ভিতরে ঢুকতে পায় না, কিন্তু খবরটা রটে গিয়েছিল দিকে দিকে। চারিদিকে বিষম উত্তেজনার সৃষ্টি হয়েছে। কেবল বাঙালি নয়, ইংরেজ এবং আরও নানা জাতীয় লোক কৌতূহলী হয়ে আবেদন জানাচ্ছেন সুরেনবাবুর দেহ পরিদর্শনের জন্য। আবেদনকারীদের মধ্যে ছিল বহু বিখ্যাত নাম। একদিন অনন্তবাবুর জরুরি আহ্বান এলো। তার বাড়ির কাছে গিয়ে দাঁড়াতেই শুনলুম সুরেনবাবুর বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ। অনন্তবাবু বৈঠকখানায় ঢুকে দেখি একখানা চেয়ারের উপরে বসে আছেন ডাক্তার ঘোষ। অনন্তবাবু ঘরময় ঘুরে বেড়াচ্ছেন। তার ভাবভঙ্গি ক্রুদ্ধ, বিরক্ত। আমাকে দেখেই তিনি বললেন, কান্না শুনছেন? হ্যাঁ, ব্যাপার কি? আজ সুরেনের যোগনিদ্রা ভাঙব, তাই ওই কান্না। হৈমবতীর ইচ্ছা সুরেনের দেহ ওইভাবেই থাকুক, কিন্তু তাও কি সম্ভব? আমি বেশ বুঝতে পারছি আমার নিজের স্বাস্থ্য দিনে দিনে ভেঙে পড়ছে। এরপর অস্বাভাবিক উত্তেজনা আর কতদিন সহ্য করব? প্রবল ইচ্ছা শক্তিরও একটা সীমা আছে। এই জন্যই কি আপনি আমাকে ডেকেছেন? আপনাকেও, ডাক্তার ঘোষকেও। তারপর আর একটা কি কথা জানেন? নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। কেন? বোধ হয় প্রকৃতির আইন ভঙ্গ করেছি। ভগবান সুরেনের আত্মাকে যে অদৃশ্য পথে নিয়ে যেতে চান, আমি বোধহয় তার বাধার মতো। এ এক মস্ত অপরাধ। এই জন্য হয়তো আমাকে শাস্তি ভোগ করতে হবে। হয়তো একটা প্রাণহীন কুৎসিত দেহের কারাগারে বন্দী হয়ে সুরেনের আত্মাও অত্যন্ত কষ্ট ভোগ করছে। না, আর নয়। আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি, এই ব্যাপারের উপরে আজকেই জবনিকা ফেলে দেব। কারুর মিনতি, কারুর অশ্রু আর আমাকে বাধা দিতে পারবে না। গোড়া থেকে যখন সঙ্গে আছেন, শেষ দৃশ্যটাও দেখুন। শেষ পর্যন্ত হৈমবতীকে সম্মতি দিতে হলো। অনন্তবাবু অনেক চেষ্টার পর তাকে বুঝিয়ে দিয়েছেন, এই মৃতদেহের মধ্যে সুরেনবাবুর আত্মা বন্দী হয়ে আছে অভিশপ্তের মতো। দেহ থেকে বেরুতে না পারলে আত্মার গতি হবে না। অনন্তবাবু দেহের পাশে বসে হস্তচালনা করতে করতে ডাকলেন, সুরেন, সুরেন, সুরেন। আমরা রোমাঞ্চিত দেহে বিস্ফারিত চক্ষের ঊর্ধ্বশ্বাসে দেহের দিকে তাকিয়ে রইলুম। 7-8 মিনিট কেটে গেল। দেহ নিঃসার, নিস্পন্দ। অনন্তবাবুর কপাল থেকে দরদর করে ঘাম ঝরতে লাগলো। সুরেন, সুরেন, জাগো, সাড়া দাও, আমি ডাকছি, সুরেন। আরো 7-8 মিনিট কাটল। অনন্তবাবু উদ্বিগ্ন কণ্ঠে বললেন,
তবে কি আমি ব্যর্থ হব? সুরেনের আত্মা কি এখানে নেই? না না, তা তো হতে পারে না। যোগনিদ্রার প্রভাব না থাকলে দেহের অবস্থা হতো যে অন্যরকম। সুরেন, সুরেন, জাগো, তোমার যোগনিদ্রা ভঙ্গ হোক। এইবারে উন্মুক্ত দন্তকণ্টকিত মুখবিবরের মধ্যে জ্যান্ত হয়ে ছটপট করতে লাগলো জিহবাখানা। সুরেন! উত্তরে শোনা গেল এক ভীষণ ও তীক্ষ্ণ আর্তধ্বনি। সে আর্তনাদ ভাষায় বর্ণনা করা যায় না। মানুষের কান কোনোদিন শোনেনি এমন আর্তনাদ। ছেলেমেয়েরা সব ঘর ছেড়ে পালিয়ে গেল। হৈমবতী মূর্ছিত হয়ে পড়লেন। আমাদের অবস্থাও শোচনীয়। সুরেন, শান্ত হও ভাই, শান্ত হও। শান্ত হব? তোমরা জানো এই দেহের নরকে কি দুঃসহ যন্ত্রণা? নিশিদিন কাঁদছি আর ছটফট করছি। মৃত্যুর পরেও একই শাস্তি। আর কেন? আমাকে মুক্তি দাও, এবার মুক্তি দাও। আজকের স্বর আরো বিকট ও ভয়াল, এবং আসছে যেন আরো 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 বেশি দূরে থেকে। অনন্তবাবু বললেন, তোমায় মুক্তি দিলুম সুরেন, ভেঙে যাক তোমার যোগনিদ্রা। পর মুহূর্তে অদ্ভুত একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে আচ্ছন্নের মতো দেখলুম তক্তপোষের উপরে পড়ে রয়েছে সুরেন বাবুর দেহের বদলে একটা নরকঙ্কাল। সভয়ে প্রাণপণে দৌড়ে বাইরে পালিয়ে এলুম।